স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় প্রত্যর্পণ চুক্তি ও শেখ হাসিনার বিচার। এ নিয়ে আলোচনার জন্য তিনজন সম্মানিত অতিথি আছেন আমাদের সাথে। পরিচয় করে দিতে চাই। আছেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আরও আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে শুরু করি। প্রত্যর্পণ চুক্তি এবং আইনের আলোকে শেখ হাসিনাকে ফেরানো কতটা সম্ভব, আর পাশাপাশি জানতে চাই আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি প্রত্যর্পণ চুক্তি ভঙ্গ করা হয় সেই ক্ষেত্রে পরে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা, যদি সুযোগ থাকে ইন্টারিম গভর্নমেন্ট সেটা নেবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনার দর্শকদের শুভেচ্ছা, যারা সহালোচক রয়েছেন তাদেরও শুভেচ্ছা। আপনার প্রথম প্রশ্নে খুব স্বাভাবিকভাবে যদি বলি, প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরাতে পারবে কিনা, দেখুন আপনার প্রশ্নের মধ্যেই এক ধরনের উত্তর কিন্তু আছে। পারবে কিনা এটা একটা মিনিং দাঁড় করায়। তার মানে চুক্তি থাকুক, ইন্টারন্যাশনাল লর কথা বলছেন বা নানান কন্ডিশন, দুই দেশের মধ্যেকার সম্পর্ক, অনেক কিছুর পরেও পারবে কিনা প্রশ্নটা যখন আসে, তখন পারা না পারার একটা প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই সামনে এসে দাঁড়ায়। এই পারা না পারার প্রসঙ্গ কেন আসে হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা আমরা বোধ করি বলেই। নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে হয়তো এটা বোধ করি, সে কারণেই বলি। খুবই সিম্পল হিসাব যে বাংলাদেশের সঙ্গে ভারতের এই যে বন্দি বিনিময়, এটা নতুন কোনো ঘটনা নয়। আবার বাংলাদেশের আদালতের রায়ের প্রতি ভারত রেসপেক্ট দেখাবে, সেটাও আমরা প্রত্যাশা করি। এগুলি খুব নর্মাল গ্রামার ব্যাকরণের কথা অনেকটা। কিন্তু এই যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, আমাদের দিক থেকে আমাদের সর্বোচ্চ যা যা করণীয় তা বাংলাদেশ সরকার করছে। অপরদিকে ভারতের দিক থেকে যে রেসপন্স, সেটা কি শুধু এই যে চিঠিপত্রের সম্পর্ক তার মধ্যে সীমাবদ্ধ, এখানে আসলে নেই। এখানে একটা রাজনৈতিক ব্যাপার পরিষ্কার। আমি আপনাকে খুব কূটনৈতিক কায়দায় রাজনৈতিক ব্যাপার নাই, শুধু আইনের মধ্যে, এই জায়গায় বলতে পারি, কিন্তু এটা বলাটা মানুষও তো বুঝতে পারে। এটা পুরো বাংলাদেশের মানুষ, ইভেন ভারতের সাধারণ মানুষও বুঝতে পারে। সুতরাং এটা একটা। আরেকটা বিষয়, আপনি ইন্টারন্যাশনাল যে সমস্ত নর্মসের কথা বলছেন, দেখুন ইন্টারন্যাশনাল নর্মসের এখানে নানান ধরনের ব্যারিয়ার আছে, অস্বীকার করার কোনো জো নেই। পৃথিবীতে এই ধরনের কন্ডিশনগুলিতে যারা সর্বোচ্চ অ্যাডভোকেসি করে, তাদের এক ধরনের আপনার ডেথ পেনাল্টি নিয়ে আপত্তির জায়গা আছে। আবার আপনি বাংলাদেশের ল্যান্ড ল, বাংলাদেশের সেন্টিমেন্ট, বাংলাদেশে অপরাধের মাত্রা, এখানকার এক্সিস্টিং সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে যদি আমি চিন্তা করি, সেটা একরকম। এখন যেই প্রতিষ্ঠানগুলি পৃথিবীতে সবচেয়ে রেকগনাইজড, যে সমস্ত প্রতিষ্ঠান এই জায়গাগুলিতে অ্যাডভোকেসি করেন, তাদের কিছু গ্লোবাল স্ট্যান্ডার্ড, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের স্বার্থ এবং সারা দুনিয়ার মানবাধিকারের যেই জায়গাটা, যেই স্ট্যান্ডার্ডে ওনারা চিন্তা করেন, যেভাবে কাজ করেন, সে জায়গায় ওনাদেরকে মেনটেন করতে হয়। সেই জায়গায় ওনাদের বক্তব্য থাকবে, ইভেন আমি মনে করি ভূমিকাও থাকবে। কিন্তু ভারত রাষ্ট্রের নাগরিকরা এই ভারতের এই পজিশনটাকে কতটা পছন্দ করছেন, সেটাও কিন্তু নানানভাবে এখন পরিলক্ষিত হচ্ছে। ইনসাইড দ্য ইন্ডিয়া মানুষ যারা গণতন্ত্রকামী, মানুষ যারা এরকম ফেসিবাদী কায়দার বিরুদ্ধে, এরকম নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে, সেখানকার মানুষেরা গণমাধ্যম থেকে শুরু করে নানান প্রক্রিয়ায় যারা জানতে পেরেছেন যে এখানে শেখ হাসিনা কি ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই জায়গা থেকে মানুষ প্রত্যাশা করে, এবং আমি বোধ করি ভারত সরকারও বিষয়টাকে তাকে ফেরত দেওয়ার জরুরত অনুভব করে। কিন্তু এই ফেরত অনুভব করার মধ্য দিয়েই একটা সিদ্ধান্তে পৌঁছানো ভারতের জন্য সহজ হয়তো নয়। সেই জায়গায় আমরা যেটা বলতে পারি যে ইন্টারিম গভর্নমেন্ট, আপনি যেটা জানতে চেয়েছেন ফাইনালি আপনার প্রশ্নের যেটা শেষ লাইন, সে জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট কি করবে? আমরা সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করব। আমরা সম্ভাব্য সকল স্থানে, যেখানে ইন্টারন্যাশনাল বলেন, ন্যাশনাল বলেন, আঞ্চলিক বলেন, যে জায়গায় বলেন, যেখানে যেখানে যাওয়া প্রয়োজন, যেভাবে করা প্রয়োজন, আমরা তার সবটুকু চেষ্টা করব আমরা শেখ হাসিনার বিচারের জন্য। আপনি যতটুকু বলছিলেন যে যতটা না আসলে আইনি ব্যাপার, তার মধ্যে আসলে এখানে পলিটিক্যাল অ্যাসপেক্টটা খুব বেশি চলে আসে আর কি। যদি ফিরিয়ে আনা না যায় আপনারা থাকতে থাকতে, সেই জায়গা থেকে আর কি বিকল্প থাকতে পারে? দেখুন, এখানে আমরা থাকা না থাকার কোনো বিষয় না। হয়তো ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, থাকবে না, আমার আদালত তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, আমার এখানকার রুল অফ ল তো পাল্টে যাচ্ছে না।
সেই জায়গায় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। শাসনামল চলে গেলে বা ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে আদালত আবার সেই জায়গা থেকে আসলে এটা রিসেন্ট টাইমে খুব, এই ডিসকাশনটা রিসেন্ট টাইমে খুব পপুলার হয়েছে, তাই না? সেটার জন্য একটা আপরাইজিং দরকার হয়, পপুলার ম্যাস আপরাইজিং দরকার হয়। সেইটা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশে একটা আপরাইজিং ঘটবে, এটা কল্পনা করা যায় না, সিম্পলি কল্পনা করা যায় না। শেখ হাসিনার ওই ফেরতের চিন্তা করা, এগুলি জাস্ট বাতুলতা ছাড়া কিছু না। আমরা এই জায়গায় কনফিউজড, আমরা এই জায়গায় চিন্তিত, তাকে আমরা ফেরত এনে আইনের শাসনটা নিশ্চিত করতে পারি কিনা। সেই জায়গায় শেখ হাসিনা একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আসবে, তার সব মামলা প্রত্যাহার হয়ে যাবে, ওনাকে নাগরিকরা দাঁড়িয়ে স্বাগত জানিয়ে গণভবন ফেরত দিবেন, এগুলি ফালতু আলাপ, এগুলির কোনো বাস্তবতা নেই। শেখ রবিউল আলম, আপনার কাছে আসবো। যতটুকু বোঝা যাচ্ছে বাস্তবতা যদি চিন্তা করা হয়, মোটামুটি ইন্টারিম গভর্নমেন্টের যে টাইমটাও সেটাও তো কম, নির্বাচন যেহেতু চলেই আসলো, এই সরকারের সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনাটা যেহেতু কম, যদি নির্বাচনকালীন সরকার যখন আসবে, ধরে নিলাম যদি বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে দলীয় জায়গা থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের অবস্থান বা আপনাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা নিউজ 24-এর সাথে যুক্ত আছেন। বিএনপি যদি নির্বাচিত হয় জনগণের অবাধ ভোটে এবং যদি সরকার গঠন করে, নিশ্চয়ই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আপনার ওই সাজা বাস্তবায়ন করবার ক্ষেত্রে একটা গুরুদায়িত্ব পড়বে। কারণ এটা তো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ফ্যাসিবাদের পতন, একটা দেশ 17 বছর যে দুঃশাসন হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের সর্বাত্মক গণ অভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে এবং তার যে হোতা শেখ হাসিনা, তিনি আদালত কর্তৃক এখন সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ সাজাপ্রাপ্ত। অতএব সাজা তাকে ভোগ করতে হবে এবং সেই ব্যাপারে বিএনপি কনসার্ন থাকবে, উদ্যোগী থাকবে, সর্বাত্মক চেষ্টা করবে। এখন প্রত্যাবর্তন চুক্তির যে জায়গাটা আপনি বলছেন, এটা সম্ভবত 2013 সালে হয়েছিল এবং 2016-তে মনে হয় একটু সংশোধনও করা হয়েছিল। সেখানে কিছু চুক্তির কিন্তু ফাঁক ফোকর আছে এবং এই আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে এই চুক্তিটা করেছিল। সেখানে যেহেতু আমি মনে করি, সরলভাবে যদি বলি, যে শেখ হাসিনাকে ভারত সরকার সেভ করেছে, আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এই রায়ের মাধ্যমে, সেই রায় যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সেই আরও ঝুঁকিতে পড়বে। রায় বাস্তবায়ন করতে গিয়ে সেই উদ্যোগ সাধারণত ভারত নিতে চাইবে না। আবার বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার এবং তার দল ছাড়া ভারতের আধিপত্যবাদ বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবে, এর কোনো বিকল্প নেই। যার ফলে তারা তাকে ডিফেন্ড করতে চাইবে। বাংলাদেশের সাথে সম্পর্কটা উষ্ণ শীতল যাই বলেন না কেন, বজায় রেখেই শেখ হাসিনাকে তারা ডিফেন্ড করতে সর্বাত্মকভাবে চাইবে। সে জায়গায় ভারত কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করবে। এখন বাংলাদেশ সরকার ওই প্রত্যাবর্তন চুক্তি ছাড়া আর বিকল্প কোনো কিছু থাকছে না। এখন প্রত্যাবর্তন চুক্তির কয়েকটা ধারা যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানে কিন্তু ইন্ডিয়ার ওখান থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে। বিশেষ করে বলছে রাজনৈতিক প্রকৃতির মামলা তারা একটা বিবেচনায় নাও নিতে পারে। আবার ওখানে আবারও বলা হচ্ছে গুম, হত্যা, তারপর ধরেন সন্ত্রাসবাদ অথবা ধরেন বিস্ফোরক সংক্রান্ত যে সমস্ত মামলা, সেটা রাজনৈতিক বিবেচনায় পড়বে না। আমি ওটাতে নাই গেলাম। দ্বিতীয় জায়গায় বলা হচ্ছে যে ধরেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত ন্যায় বিচার হয় সেই প্রকৃতির যদি আপনার তথ্য উপাত্ত না থাকে, তাহলে নাকচ করা যাবে। তাদের যদি কোনো কনফিউশনও থাকে, সেই ক্ষেত্রে নাকচ করতে পারবে। তাদের কাছে যদি মনে হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে না, তখন তারা নাকচ করতে পারবে। আমার ধারণা হয়েছে এই দ্বিতীয় ক্লসে তারা চেষ্টা করবে, সেটা অপব্যাখ্যা হোক, সঠিক ব্যাখ্যা হোক। সঠিক ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে সাজা হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধ হচ্ছে হত্যার অপরাধ, গণহত্যার অপরাধ, সেটা প্রমাণিত হয়েছে। অতএব ব্যাখ্যা নাই। প্রথম ক্লজেই কিন্তু সে প্রত্যাবর্তন করতে বাধ্য, কিন্তু দ্বিতীয় ক্লজে এসে সে যদি মনে করে থাকে যে ওইটাকে অপব্যাখ্যা যদি সে করে অথবা সেটা দিয়ে যদি ডিফেন্ড করতে চায়, নিশ্চয়ই কালেক্ষেপণ করতে পারবে ফেরত দেওয়ার ব্যাপারে, অথবা নাকচও করার সুযোগ হতে পারে। কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে হয়তো স্পষ্ট করে কিছু বলবে না, কিন্তু দীর্ঘদিন সে হয়তো ঝুলিয়ে রাখার একটা চেষ্টা করবে। কিন্তু আপনি যে প্রশ্ন করেছিলেন, বিএনপির দায়িত্ব হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে আদালতের রায় কার্যকর করা, এবং সে ব্যাপারে বিএনপি উদ্যোগী হবে, সর্বাত্মক চেষ্টা করবে। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে যাব। রিয়েলিটি যেটা আসলে সেটা তো আমাদেরকে মানতেই হবে। তো বাংলাদেশের আদৌ ওই বার্গেন পাওয়ারটা এখনকার পার্সপেক্টিভে চিন্তা করলে আছে কিনা যে হাসিনাকে ফিরিয়ে আনার মতন? আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা বাস্তবতার নিরিখে হাসিনার আলাপটা বাদও দিই বা এক সাইডেও রাখি, অন্যান্য যে নেতারা আওয়ামী লীগের যারা বিদেশে পালিয়েছেন, তাদেরকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা সম্ভব কিনা বা ভারত দেবে কিনা? ধন্যবাদ। আমাদের একটা জিনিস একটু মনে রাখা দরকার,
এই সরকার, ভবিষ্যতের সরকার কেউই শেখ হাসিনাকে ফেরত আনতে পারবেন না। ভারতের সাথে অসাধারণ সম্পর্ক যদি তৈরি হয়, অসাধারণ স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটাকে বাদ দিয়েই চিন্তা করতে হবে। আমরা ভারতের স্টেকটা যদি একটু দেখি, রবিউল ভাই চমৎকারভাবে বললেন তাদের ওই ক্লজ আছে, ওগুলো দেখিয়ে আসলে সম্ভব। ফয়েজ ভাই বললেন যেটা ইন্টারন্যাশনাল ইস্যুও আসলে তার এই যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে সেটার কারণে আন্তর্জাতিক সংগঠনগুলো, সংস্থাগুলো আসলে খুব বেশি সিরিয়াস পদক্ষেপ নেবে না। শেখ মুজিবুর রহমানের মূল যিনি গুলি করেছেন তাকেই শেখ হাসিনা ফাঁসি দিতে পারেন নাই, কারণ হচ্ছে এই উনি কানাডা থেকে আসতে পারেন নাই, কানাডা বলছে তুমি ক্যাপিটাল পানিশমেন্ট থাকলে আমি পাঠাবো না। এখন কেন ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে না, মানে খুব সিরিয়াসলি যদি তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা কোথায়? সে বাংলাদেশে আবার আরেকজন শেখ হাসিনা চাইতে পারে, ভারতের স্বভাব এটা, ভারত এটা নট স্মার্ট ফরেন পলিসি, কিন্তু ও এভাবে চিন্তা করে যে আমার স্লেভ ধরনের একজন মানুষ থাকবে, সেই মানুষটাকে আমি আমার মতো করে চালাবো। তো এখন শেখ হাসিনা এত কিছু করার পর, এত কিছু দিয়েছে, শেখ হাসিনা নিজে বলছে যে ভারত কোনোদিন ভুলতে পারবে না, সেই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেয়। এটা হলো বাংলাদেশের ক্ষেত্রে। ও তো সাউথ এশিয়াতেও এরকম লোকজন চায়, আরও চায়, সেটাকে তার ব্যাকইয়ার্ড মনে করে। অন্যান্য কোনো দেশেও সে এইরকম একজন লিডার বা এরকম একজন স্লেভ, লিডার টিডার বলে, এটা লিডার না, এটা স্লেভ, এরকম একটা স্লেভ যদি বসাতে চায়, দেখবে হাসিনার এক্সাম্পল, তো ও ভয় পেয়ে যাবে, না আমি আসলে এটা তো নিতে পারি না। সুতরাং ভারত এটা অ্যাফোর্ড করবে না। শেখ হাসিনাকে যদি পাঠিয়ে দেয়, শেখ হাসিনা এসে যা যা করবেন ভারত সম্পর্কে, মানে ভারত সম্পর্কে তো আমাদের কিছু জানা আছে, ওনার কাছে যত আছে, এগুলো এত কিছু করবেন, ভারতের ইমেজের আরও ক্ষতি হবে। সো উনি আসছেন না, শিওর। আপনার যে পয়েন্টটা, এইটা আমি আরও দীর্ঘদিন থেকে বলছি, শুধুমাত্র কনভিক্টেড না, অনেকে তো বিরুদ্ধে তো পরোয়ানা আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ধরলাম এটাও বারগেইন করে পাওয়া গেল না, কিন্তু আরও এমপি পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ের প্রচুর নেতা ওখানে পালিয়ে আছেন। এই জায়গায় সরকারকে একটু সিরিয়াস হওয়া দরকার। যেমন এবার আসাদুজ্জামান খান কামালকে চাওয়া হয়েছে যখন তার কনভিকশন হয়েছে, কিন্তু আমি মনে করি এর আগে তো তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, চার্জ গঠন হয়েছে, আদালতে আসতে বলা হয়েছে, ওয়ারেন্ট পাঠানো হয়েছে, এরকম আরো অনেকের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট আছে। তখনই চাওয়া উচিত ছিল, তখনই চাওয়া উচিত ছিল। এখনো যাদের কনভিকশন হয় নাই, ওয়ারেন্ট থাকা মানে কি, আমার তো ওকে আদালতে হাজির করতে হবে, আমি তো জানিও তোমার কাছে আছে। সো এদেরকে আনার ব্যাপারে চেষ্টা করা দরকার, এই চাপগুলো কন্টিনিউ করা। আর শেখ হাসিনার ক্ষেত্রে চাপ আসবে না বলে চাপ বন্ধ করবো না, এই সরকার এবং ভবিষ্যৎ সরকার প্রত্যেককে চাপটা চালিয়ে যেতে হবে। চালিয়ে যেতে হবে কেন? আপনি আমার কাছে একটা জিনিস করছেন না, আমার একটা ন্যায্য রাইট আছে বলে আমি মনে করি। যখন এই চাপটা আপনি ক্রমাগত দিতে থাকেন, আপনি ফরেন পলিসিতে প্রত্যেকটা দেশ আসলে তার ইন্টারেস্ট নিয়ে কাজ করে, মানে রক্তের রাখি বন্ধন টন্ধন বলে কিছু আসলে আন্তর্জাতিক সম্পর্কে নাই, অনলি ইন্টারেস্ট ম্যাটার করে। সো আমরা যখন ভারতের সাথে নেগোসিয়েট করতে যাব, ক্রমাগত যদি আমরা জিনিসটা তাকে স্মরণ করাতে থাকি, আমরা নেগোসিয়েশনে কিছুটা আপার হ্যান্ড নিতে পারি। কারণ ভারত যতই বলুক না কেন, যতই এড়ানোর চেষ্টা করুক না কেন, এই জায়গাটা তার জন্য ডিল করা কঠিন। কারণ বিচারিক প্রক্রিয়া, তার অ্যাবসেন্সে বিচার নিয়ে প্রশ্ন আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, বিশেষ করে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির মতো অপরাধের ক্ষেত্রে, বা ডিফেন্স লয়ার যেভাবে পারফর্ম করেছেন সেটা নিয়ে অভিযোগ আছে। কিন্তু আমাদের কাছে তো সারা পৃথিবী জানে জাতিসংঘের একটা, মানে ডক্টর ইউনূসের সরকার যে একটা অসাধারণ কাজ করেছেন, মানে এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি হয়ে দাঁড়ালো, এই ডকুমেন্টটা তো আছে। সুতরাং ভারতের জন্য এটা অস্বস্তির ব্যাপার, সে গায়ের জন্য যত কিছুই বলুক না কেন। ফলে আমরা অন্য ক্ষেত্রে নেগোসিয়েশনে বেটার কিছু করতে পারবো। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকে যে আপনি যেরকমটা বলেন যে শেখ হাসিনাকে ফেরত পাওয়া আসলে কাইন্ড অফ ইম্পসিবল, তো সেই ক্ষেত্রে রায় হলো ঠিক আছে, কিন্তু রায় যদি কার্যকর না হতে পারে, সেই ক্ষেত্রে বিচার প্রক্রিয়া নিয়ে বা বিচারের মানেটা কি হলো, এরকম প্রশ্ন। এটা একটা সিম্বলিক ভ্যালু আছে, সিম্বলিক ভ্যালু আছে। হ্যাঁ, আমি যে বললাম একটা জিনিস শুধু করা, সেটা হলো আমরা হয়তো ইন অ্যাবসেন্সিয়া বিচার করলাম, কিন্তু আমরা যদি এইটুকু আবারও বলি, প্রথম রায়টা নিয়ে প্রথমে অ্যামনেস্টির কথা যদি আমি একটু খোলাখুলি এবার বলি, তারা মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেছে, ইন অ্যাবসেন্সিয়া বিচার নিয়ে কথা বলেছে, কিন্তু তারা ডিফেন্স লয়ার যিনি তাকে রাষ্ট্র নিয়োগ করেছে, সেই লয়ারের পারফরমেন্স নিয়েও তারা প্রশ্ন করেছেন। আমরা খুবই আলোচিত একজন মানুষ ডেভিড বার্গম্যান, যিনি আইসিটিতে আগের বিচারটা যখন জামাতের বিচার হচ্ছিল সেটার সমস্যা নিয়েও কিন্তু প্রচুর কথা বলেছেন, তিনিও কিন্তু এই ডিফেন্স লয়ারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি সরকারকে একটা জায়গায় ধন্যবাদ দিই, জনাব জেডাই খান পান্না, আমি দর্শকরা নিশ্চয়ই জানেন এটা, সেটা হচ্ছে উনি যেহেতু পালিয়ে আছেন, তিনি তার ইচ্ছে মতো লয়ার দিতে পারেন না। জেডাই খান পান্না নিজ থেকে চেয়েছিলেন আগের মামলাতেও, আমার মনে হয় সরকার ওটা দেওয়া উচিত ছিল, সেটা দেয় নাই, এবার দিয়েছে। আমার ধারণা করি তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা এটুকু দেখতে চাই, আমরা একটা ন্যায় বিচার করেছি, এই ন্যায় বিচারটা হয়েছে, এরপর ওনাকে আমরা পাবো না, এটা কার্যকর করতে পারবো না, এটা ফ্যাক্ট, কিন্তু এই সিম্বলিক ভ্যালু আসলেই আছে। জি, আরেকটা একটা বিরতি নিয়ে আবারও আমরা ফিরছি। দর্শক আপনারা দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে ফিরছি আবার।
বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। যাব আলোচনায় প্রত্যর্পণ চুক্তি ও শেখ হাসিনার বিচার, এই টপিকে আমরা কথা বলছি। ফয়েজ আহমেদ, আপনার কাছে আবারও যাব। বিদেশে পালিয়ে থাকা অন্যান্য নেতারা যারা আছেন, তাহলে তাদের বিচার বাস্তবায়ন কতটা সম্ভব হলো? কারণ এরকমও তো হতে পারে যে ওই মাত্রার অপরাধ না করলেও অন্য যে কোনো অপরাধ তারা যদি করে, এটা যদি তারা বুঝেই যায় যে আমরা তো অপরাধ করে পালিয়ে চলে যেতেই পারবো, বিচার তো হবে না, কি বলবেন? জি দেখুন, এখানে বিষয় হচ্ছে শেখ হাসিনাকে আমরা যতটা খুব প্রমিনেন্ট ওয়েতে তাকে নিয়ে ডিসকাশনটা হয়, অন্যান্য লিডার আওয়ামী লীগের যারা এখানে হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে বা নানান অনিয়ম দুর্নীতি অপশাসনের সঙ্গে যাদের সরাসরি ইনভলভমেন্ট আছে, তারাও তো পালিয়ে আছে। এটা নিয়ে সেটা খুব প্রমিনেন্টলি আলোচনা হয় না আমাদের, কিন্তু সেটা নিয়ে যে কোনো কাজ হচ্ছে না তা নয়। সরকারের যেই প্রতিষ্ঠান যে সংস্থা আইন বিভাগের যারা যেভাবে কাজ করা দরকার, এগুলি নিয়েও কাজ হচ্ছে। মানে সরকারের জায়গা থেকে আমি আপনাকে এতটুকু বলতে পারি, সরকারের এই কমিটমেন্টটা খুব পরিষ্কার। হত্যাযজ্ঞের সঙ্গে, অপরাধের সঙ্গে, এই দেশের গণতন্ত্র হত্যার সঙ্গে, ভোটাধিকার হরণের সঙ্গে এবং বিপুল অঙ্কের অর্থ লোপাটের সঙ্গে যে মানুষগুলি ইনভলভ, তাদের বিচার নিশ্চিত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে এদের অনেকে তো পালিয়ে আছে, তাদের হ্যাঁ, সবার ক্ষেত্রে তো আপনার মৃত্যুদণ্ড হবে না, হয়তো সবার ক্ষেত্রে একই রকম জাজমেন্ট হবে না। সেক্ষেত্রে আবার সব দেশ আমাদের সঙ্গে, শুধু যে ভারতেই পালিয়ে আছে তা তো নয়, সব দেশ আমাদের সঙ্গে একই ধরনের বিহেভ করবে তাও তো নিশ্চিত নয়। তো আমি বিশ্বাসী, এবং আমার সরকারের যে সমস্ত প্রস্তুতি, সরকার যেভাবে কাজ করছে, আমার ধারণা অনেকেই যে দেশে অবস্থান করছেন এখন, সেখান থেকে হয়তো পালিয়ে আসতে বাধ্য হবেন, বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি হতেই হবে। এরকম পরিস্থিতি অনেকের জন্যই তৈরি হবে। এই মুহূর্তে আমি আপনাকে খুব সুনির্দিষ্ট করে কোনো নাম বলছি না, তবে এই বিষয়েও আইনি অগ্রগতি আছে, কাজ হচ্ছে, আস্তে আস্তে দৃশ্যমান হবে। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসবো যে শেখ হাসিনা ইস্যুতে আসলে কূটনৈতিক দিক বা রাজনৈতিক দিক যদি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে ভারতের চাপটা বেশি নাকি বাংলাদেশের উপর চাপটা বেশি? মানে দুইটার কনটেক্সটে যদি চিন্তা করা হয়, মানে কে বেশি বেকায়দায় পড়লো? যে ভারত তারা তাদের জায়গা থেকে আমরা ফেরত দেবো না এরকম একটা চিন্তা করে রেখেছে, এখন বাংলাদেশের যেহেতু জনমানুষের একটা দাবি যে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে, কিন্তু আমরা কথাবার্তায় আসলে বুঝতে পারছি শেখ হাসিনাকে আনা সম্ভব না। সবকিছু মিলে আসলে চাপটা কার ওপর বেশি হলো? ভারতের উপর চাপ বেশি, তবে ভারত খুবই বড় দেশ, তো ওর চাপ সহ্য করার ক্ষমতাও বেশি। কেন ভারতের উপরে চাপ বেশি সেটা বলছি। শেখ হাসিনা শুধু ওখানে পালিয়ে বসে আছেন তা না, শেখ হাসিনা ওখানে বসে প্রতিদিন এখন অলমোস্ট আমাদেরকে হুমকি দিচ্ছেন, উনি স্পিচ দিচ্ছেন, কাকে কাকে কিভাবে দেখে টেকে নেবেন, মানে আর কোনো ব্যাপার না, খুব মুহূর্তের ব্যাপার, তিনি চলে আসছেন। এবং শুধু সেটা না, তিনি ওখানে বসে আমাদের এখানে ভায়োলেন্সকে উস্কানি দিচ্ছেন। এবং এই কথা এখন আমি শুধু বলছি না, আমি একজনকে একটু কোট করতে চাই। বাংলাদেশ নিয়ে অনেকেই কথা বলেন, বাংলাদেশ থেকে কাজ করে যাওয়া হাই কমিশনাররা কথা বলেন, ভিনা সিক্রিকে মানে অন করলেই দেখবেন মানে উনি শেখ হাসিনার চাইতে বেশি আওয়ামী লীগ, পিনাকরঞ্জন চক্রবর্তী, এরকম কয়েকজন আছেন, পঙ্কজ শরণ, হর্ষবর্ধন শৃঙ্খলা, বাদ দেই। আমি একজনের কথায় খানিকটা গুরুত্ব দিই, সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত। তিনি একটা সময় বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেটা সাউথ এশিয়ান ডেস্কের চিফ ছিলেন। একটু জানতে হবে, সেটা হলো বিবেকানন্দ ফাউন্ডেশন আসলে বিজেপি ব্যাকড একটা থিঙ্ক ট্যাঙ্ক। উনি একটা ইউনিভার্সিটির এখন প্রফেসর, ওপি জিন্দাল ইউনিভার্সিটি। তিনি আসলে ভারতের সরকারের বা এই ডিপ স্টেটের অপিনিয়নগুলো আমাদের সামনে আনেন বলে আমি ধারণা করি। তিনি শেখ হাসিনাকে 3টা আন্তর্জাতিক চ্যানেলে, অন্তত আমি 3টাতে দেখেছি, আল জাজিরাতে ছিলেন, এবিসি অস্ট্রেলিয়াতে ছিলেন, ডয়চে ভেলেতে ছিলেন, ক্লিয়ারলি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ভায়োলেন্সকে উস্কানি দিচ্ছেন এবং বাংলাদেশে যে তার রায়কে ঘিরে যা হয়েছে সেগুলোর সাথে তিনি শেখ হাসিনাকে রিলেট করছেন। তার মানে হলো এই যে শেখ হাসিনা শুধু ওখানে আছেন তা না, শেখ হাসিনা ওখানে বসে বাংলাদেশের সাথে শত্রুতামূলক আচরণ করছেন। একটা সময় ভারতের 7 সিস্টার্সের যে মুভমেন্ট আছে, তাদের কিছু নেতা বাংলাদেশে ছিলেন, আমরা তাদেরকে ফেরত দিয়েছি ইনফর্মালি, মোটা দাগে, ফর্মালি বা ইনফর্মালি মিলিয়ে। ঠিক একইভাবে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে যান নাই, শুধু ওখানে বসে বসে এগুলো করছেন। ফলে ভারতের ওপরে এটা শুধু আমাদের না, এবং বিশেষ করে ডক্টর ইউনূসের কারণে এটার একটা ইন্টারন্যাশনাল ফোকাসও আছে। সুতরাং ভারত যথেষ্ট চাপের মধ্যে আছে, এবং ভারতের যে সেন্সিবল মানুষজন আছে, আমরা ভারতের কিছু সেন্সিবল মানুষের কিন্তু লেখাজোকা দেখি যে উনি ওখানে শুধু থাকা নিয়ে অনেকে মোটা দাগে একমত, কিন্তু উনি যা করছেন ওখানে বসে বসে এখনও, এবং সংখ্যা আছে
মানে টপ লেভেলের উপজেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মী প্রায় 1000 আছেন, এমপি টেমপি মিলিয়ে। এটা বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল। সো ওখানে বসে যখন এগুলো করছেন, এটা খুবই ন্যাক্কারজনক ব্যাপার। সো চাপ তাদের উপরে অনিবার্য হয়েছে। চাপে পড়েও তাহলে এখনকার পার্সপেক্টিভে আসলে তাহলে তাদেরকে আশ্রয় দেওয়ার পেছনে তাদের স্বার্থটা কি? তাহলে ওই যে শুরুতে যেটা বলেছিলাম সেটা হলো ভারতকে এমন উজাড় করে দিয়েছে, মানে বাংলাদেশকে কেউ কেউ বলে ভারতের রাজ্যে পরিণত করেছে। এটা খুব ভুল কথা। আমরা যদি ভারতের রাজ্য হতাম, হাসিনা যা করেছে তার চাইতে বেটার হতো, ওটা আমরা বেঁচে যেতাম। আমাদেরকে আসলে একটা কলোনিতে পরিণত করা হয়েছে। আপনি যদি রাজ্য হতো, তিস্তা চুক্তি না করে থাকতো, প্রশ্নই আসে না, আপনি তখন নিজেও ভারত। আপনাকে একটা করদ রাজ্যে পরিণত করেছে। সো এই করার জন্য যারা এসব রোল প্লে করেছে তাদেরকে আশ্রয় দেওয়া তাদের এক ধরনের অব্লিগেশন আছে। আর আমি যেটা ধারণা করি, তারা বেসুমার টাকা পয়সা খরচ করছেন ওখানে। সো এটা তাদের একটা যে টাকা পয়সাগুলো তারা পাচার করেছেন সেগুলোই হয়তো খরচ করছে, তাদের এটা একটা বিরাট লাভেরও জায়গা। তবে আমি ফয়েজ ভাইয়ের সাথে একমত যে আমরা যদি এখন, এবং এই সরকার তার খুব বেশি দিন নাই, পরবর্তীতে চাপ জারি রাখতে পারি মধ্য পর্যায়ের বা তার একটু নিচের পর্যায়ের অনেককে আমরা ফেরত আনতে পারবো শাস্তি দেওয়ার জন্য। শেখ রবিউল আলম, আপনার কাছে আসি। ভারতের অবস্থানের কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে তাদের স্বার্থ কিরকম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আসলে তাদের এই ব্যাপারটা কি চিন্তা করেন কিনা, যে তাদের একটা আঞ্চলিক ভারসাম্যের কথা যদি আমরা চিন্তা করি, ওরা একটা ব্যালেন্স করতে চাইছে। আবার এরকম আছে যে বন্ধুপ্রতিম দেশ ঠিক বলবো না, যখন লীগ আমল ছিল তখন তাদের সাথে যে সম্পর্কটা ছিল সেগুলোর কথা চিন্তা করে যে ইন্টারন্যাশনালি আসলে তাদের ভাবমূর্তিটাকে ঠিকঠাক রাখার জন্য হাসিনাকে অবস্থান দেওয়া বা তাদেরকে রাখা, এরকম কিছু চিন্তা করেন কিনা? না, কিছু চিন্তা তো আছে। যেমন আপনি বলছেন যে ভারত চাপ অনুভব করছে কিনা, আমি চাপের চেয়ে দায় নিতে হচ্ছে ভারতকে, এবং নিতে হবে। আর বলছেন যে তো যেহেতু চাপে আছে, কেন সে আশ্রয় দিচ্ছে? কারণ চাপের চেয়ে আবার স্বার্থটাকে সে বড় করে দেখছে। ভারতের আরেকটা জায়গায় দুর্বলতা আছে, কারণ সে, আপনি এই সাবকন্টিনেন্টে যদি সেটা কর্তৃত্ববাদী চরিত্র হয়ে ছিল এবং আরও প্রতিষ্ঠিত হতে চায়, তো সেখানে কিছু তার বন্ধু সরকারও আছে, বন্ধু রাজনীতিবিদও আছে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলিতে। শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে সেটা রং মেসেজ যাবে তাদের কাছে, এই বন্ধুত্ব নষ্ট হবে। কারণ তখন আর ভারতের এই আশ্রিত লোকজনগুলি এই সদর্পে বিভিন্ন দেশে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে ভারত মদত দেয়, সমর্থন যোগায়, সহযোগিতা করে, তাদের অবস্থান খর্ব হবে। যার জন্য সে শেখ হাসিনাকে কিন্তু প্রত্যাবর্তন করতে চাইবে না। আরেকটা কথা বলে রাখা দরকার, এই যে প্রত্যাবর্তন চুক্তিটা কিন্তু বাংলাদেশের স্বার্থে হয়নি, ভারতের স্বার্থে হয়েছে। কারণ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে ধরেন সশস্ত্র বিদ্রোহ হয়েছে বা চলছে, এখনও আছে, তাদের যে নেতারা, তারা যাতে বাংলাদেশে ভবিষ্যতে আশ্রয় না পায় সেই জন্যই প্রত্যাবর্তন চুক্তিটা তারা করেছিল ওই সময়। এবং শেখ হাসিনার ছিলবিদ্যা প্রত্যাবর্তন চুক্তিটা এভাবে হয়েছে, ভারতের স্বার্থেই হয়েছে। এবং ওই চুক্তির আদলে তারা অনুপ চেটিয়াকে ফেরত নিতে সক্ষম হয়েছে। যার ফলে যে চুক্তি দিয়ে আমরা শেখ হাসিনাকে আনতে চাইছি, সেই চুক্তির ক্লজগুলিতে আপনি দেখবেন যে কোনো কোনো জায়গায় ভারতকে বিশেষ মানে সুবিধা দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে যে সামরিক সংঘাতের ফলে যদি কেউ বন্দী হয়, সে ফেরত আসবে না, শুধুমাত্র ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে। এবং ফৌজদারি অপরাধ বলতে তারা বেশি চিহ্নিত করার চেষ্টা করেছে তাদের এই বিদ্রোহ, তাদের এই সংগ্রাম, সীমান্তবর্তী জায়গাগুলিতে যে সমস্ত মিজোরাম সহ অন্যান্য জায়গায়, ত্রিপুরার সব জায়গায় যেগুলি আছে, সেইগুলিকে তারা মিন করতে চেয়েছে যে ওখানে ভায়োলেন্স করে যাতে বাংলাদেশে প্রশ্রয় না পায়, সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ক্রিমিনাল সাব্যস্ত করাতে পারাটাই বিচার, আপনি যদি এটা বলেন। আর কার্যকর যদি আপনি করতে পারেন তাহলে বিচার প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র সফল হয়। আমাদের বিচার প্রতিষ্ঠিত হওয়া এবং রাষ্ট্র সফল হওয়ার জন্য হয়তো একটু ঘাটতি হচ্ছে শেখ হাসিনাকে আনতে দেরি হলে অথবা না পারলে, কিন্তু বিচারটা যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ক্রিমিনাল সাব্যস্ত হয়েছে, এটাই কিন্তু একটা বড় বিচার। এবং ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল, গণহত্যার সাথে যুক্ত যারা ছিল, মানবাধিকার অপরাধ যারা করেছে, লঙ্ঘনের অপরাধ যারা করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থ পাচার করেছে, ক্রাইম তো বিভিন্নভাবে হয়েছে এই দেশে। বাংলাদেশের স্বার্থবিরোধী যা যা করা দরকার সবই করেছে ফ্যাসিবাদী সরকার। সেটা যে প্রতিষ্ঠিত হচ্ছে, দিন দিন প্রমাণিত হচ্ছে, তাই তো, স্টাবলিশড হচ্ছে, যেটা সাব্যস্ত হচ্ছে, সেইটা কিন্তু একটা বড় অর্জন। অন্তর্বর্তীকালীন সরকার এবং পুরা রাজনৈতিক দল, দেশ এবং জাতি কিন্তু সেখানে ঐক্যবদ্ধ, এবং আমরা সে লক্ষ্যে এগোচ্ছি। হয়তো দু একজন পার পেয়ে যাবে, কিন্তু কারো কারো সাজা তো বাস্তবায়ন করা যাবে। যারা প্রত্যক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ছিল তারা অনেকেই তো এখনো কাস্টোডিওতে আছে। তো সেগুলি যদি দৃষ্টান্ত স্থাপন হয়
একটা জিনিস হয়েছে যে বাংলাদেশে ক্রাইম করে কেউ প্রতিষ্ঠিত হয় না, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শিখেছে। ইভেন ভারতের কাছে এ বার্তাও গিয়েছে যে বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নাই। বাংলাদেশে 18 কোটি মানুষ দেশের স্বার্থে, তাদের গণতন্ত্রের স্বার্থে, তাদের ন্যায় বিচারের স্বার্থে সোচ্চার। সেখানে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত করা যাবে না। এটা করতে গেলে ভারতের জন্য যে একটা শক্ত মেসেজ যাবে বাংলাদেশের থেকে যে না, এই দেশটি আর সেই জায়গায় নেই, বা এই দেশটি নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, তাদের নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের মতো করে চলার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। তাহলে এই বার্তা যেহেতু গিয়েছে, এখনকার যে পরিস্থিতি সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় ভারত আসলে কোন পথে হাঁটবে কি মনে করেন? তাদের কি করা উচিত? না, ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের সাথে রাখার জন্য হাঁটবে তার প্রক্রিয়ায়, তার যে প্রক্রিয়ায় আছে। কিন্তু সে যদি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় এবং সেখানে যদি সে তার স্বার্থ এবং বাংলাদেশের উভয়ের স্বার্থকে যদি সে প্রাধান্য দেয়, সমমর্যাদা, সম অধিকার, এটাকে যদি প্রাধান্য দেয়, দ্বিপাক্ষিক সম্পর্কে এগোতে পারে। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক এগোয় যাওয়া মানে এই নয় যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন আমরা চাইব না, এটা কিন্তু তার মানে এই নয়। দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক আপনার ইন্টারেস্ট থাকে, তো অন্যান্য ক্ষেত্রে এগোতে পারে। কিন্তু এই জায়গাতে আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের মানুষ জাতি হিসেবে ঐক্যবদ্ধ, যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তার ন্যায্য বিচার হয়েছে, স্বচ্ছ বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর প্রয়োজন আছে। এবার ব্যাপারে বাংলাদেশের মানুষ একটা বিরতি নিয়ে আসে। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছে। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। এবারে চলে যাব শেখ রবিউল আলম আপনার কাছে। অন্যান্য রাজনৈতিক দল থেকে, বিশেষ করে এনসিপি যেরকমটা বলছে যে শুধু হাসিনার বিচার হলে চলবে না, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হতে হবে। বিএনপি দল হিসেবে আওয়ামী লীগের বিচার চায় কিনা? হ্যাঁ, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চায়, সেটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে চেয়েছে। যেমন এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে নিষিদ্ধ আছে, কিন্তু কোনো একটা রাজনৈতিক দল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিষিদ্ধ হোক বিএনপিতে বিশ্বাস করে। সেই জায়গা থেকে এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে আমি যতটুকু জানি। কারণ একটা আইন আগে আমাদের সংবিধানে ছিল বিচার করা যায়, কিন্তু আইন হয়েছিল না, এখন আইন করেছে সরকার। অর্থাৎ আওয়ামী লীগকে বিচার ফেস করতে হবে। এই কারণে করতে হবে, আপনি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত করলে একটা দল, গুম করলো, আনঅথরাইজড কিলিং করলো, তারপর ধরুন গণতন্ত্র হত্যা করলো, দেশের সম্পদ লুটপাট করলো, তারপর অন্যান্য রাজনৈতিক দল নিধন করলো, গণহত্যা তো আছে, মানবাধিকার লঙ্ঘন তো করলোই, গায়ের জোরে ক্ষমতায় থাকলো, সেই সংগঠনটি আবার সময়ময় রাজনীতি করবে, তার কোনো দায় থাকবে না। পৃথিবীতে থেকেছে নাকি কোথাও এরকম? যার ফলে আওয়ামী লীগকে আমি রাজনৈতিক সংগঠন মনে করছি না। গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে, তো যেটি রাজনৈতিক সংগঠন না, যেটা একটা ফ্যাসিবাদী সংগঠন, যেটা মানে স্বার্থবিরোধী কাজ করেছে, হত্যা সহ সব কিছু বলি, জঘন্যতম অপরাধ করেছে এবং সেই অপরাধ দৃশ্যমান, প্রতিষ্ঠিত, এবং যে সরকারটাকে গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, ক্ষমতাচ্যুত হয়নি শুধুমাত্র, এবং তার দোসরদের দেশ ছেড়ে ভেগে যেতে হয়েছে, এই রকমের গণবিরোধী কর্মকাণ্ড করা সংগঠনের বিচারের আওতায় আসবে না, সেটা হতে পারে না। তার বিচার হওয়া উচিত এবং নিশ্চয়ই বিএনপি স্বচ্ছ গ্রহণযোগ্য আইনি প্রক্রিয়ায় তার বিচার চায়। তাহলে কি মনে করছেন যে হাসিনার রায়ের পর মোটামুটি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একেবারে অফ হয়ে গেল বা যাবে এরকম? না, হাসিনার রায়ের সাথে এটা কোনো সম্পর্ক নেই। হাসিনার যে রায় হয়েছে সেটা তাদের অপরাধের পর আসলে, কিন্তু ধরেন আওয়ামী লীগের বিচার হলো, বিচারে যদি এরকম হয় যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে দায় তাকে নিতে হচ্ছে, এবং সেই বিচারিক প্রক্রিয়া এমন হতে পারে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে, অথবা ধরেন একটা মেয়াদের জন্য নিষিদ্ধ হতে পারে, 20 বছর 15 বছর হতে পারে, আদালত কী করবে জানি না। আবার এমন হতে পারে যে আওয়ামী লীগ যা করেছে সেটা রাজনৈতিক কর্মকাণ্ড নয়, যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড ওই সংগঠনটি করেনি বা করবে না, অতএব তার রাজনীতি করার অধিকার থাকবে না, সেটা নিষিদ্ধ হয়ে যেতে পারে। তবে যাই হবে না কেন সেটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে হোক, এটা বিএনপির দাবি ছিল, এবং এখনও বিএনপি ওই দাবিতে মানে ওই দাবিটাতেই নিজের অবস্থান বহাল রেখেছে। জি, ধন্যবাদ। চলে যাব ফয়েজ আহমদ আপনার কাছে। আজকে শেখ হাসিনা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, এটা আমরা দেখলাম যে তার লকারে। নথিপত্র থেকে জানা গেছে এসব সম্পদ শেখ হাসিনার একার না, তার পরিবারের সদস্যদেরও আছে। আমরা রায় থেকে, আদালতের রায়ের একটা অংশ ছিল যেখানে বলা হচ্ছিল যে শেখ হাসিনার সম্পত্তি ক্রোক করে সেটা শহীদ পরিবারের মাঝে উল্লেখযোগ্য তাদের যে ক্ষতিপূরণ আছে সেটা দেয়া হবে। সরকারের পক্ষ থেকে এই যে তার স্বর্ণ পাওয়া গেল সেগুলো কি একটা পার্ট হবে কিনা? আরেকটা বিষয় হচ্ছে সম্পত্তি, শেখ হাসিনা পরিবারের সম্পত্তি বা হাসিনার সম্পত্তি শহীদ পরিবারের মাঝে কিভাবে বন্টন হবে, ইন্টারিম থাকতে হবে কিনা?
জি ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গে আসার আগে আমি আগে বিরতিতে যাওয়ার আগে জাহিদ ভাইকে এবং রবি ভাইকে যে প্রশ্নগুলি করছিলেন তার থেকে দুই একটিতে আমার খুব ছোট ছোট দুটো রেসপন্স আছে। একটা হচ্ছে ভারত কেন এখনো আওয়ামী লীগের লোকজনদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, আপনি এটা একটা প্রশ্ন করেছিলেন। এখানে আমি বলি যে ভারতের জন্য এই জায়গাটা না আমার ভীষণ রকম মায়া লাগে। কেন মায়াটা লাগে বলি, ধরুন আপনাকে এই যে নিউজ 24 চ্যানেল অ্যাপয়েন্ট করেছে, এই হোস্টটাকে আপনি অ্যাঙ্কর করবেন, এটা এই টক শোটাকে আপনি হোস্ট করবেন, আপনি যদি এই কাজটা না পারফেক্টলি না করেন তাহলে এই প্রতিষ্ঠানের জন্য মায়া লাগার ব্যাপার আছে। এই টাকাটা আপনাকে যেটা দিবে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু লস। ভারত দিনের পর দিন তাদের যে কূটনৈতিকদেরকে বাংলাদেশে অ্যাপয়েন্ট করেছে, আনফর্চুনেটলি দুইটি দেশের কূটনৈতিক সম্পর্ক হয় মানুষে মানুষে, রাষ্ট্রে রাষ্ট্রে। সেটা না করে এই যে তাদের কূটনীতিকরা দীর্ঘদিন তাদের নানান পলিসির কারণে, নানান ধরনের কনস্পিরেসির কারণে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে করেছে, এর ফলে কি হয়েছে, অল অফ এ সাডেন তার সকল কূটনৈতিক চ্যানেল এখানে ভেঙে পড়েছে। এখন যাদের সঙ্গে এতদিন তার সম্পর্ক তাদেরকে তার টিকিয়ে রাখতে হচ্ছে, যেটা জাহিদ ভাই খুব পারফেক্টলি বলছিলেন যে হাসিনাকে সুরক্ষা দেওয়ার মধ্য দিয়ে সে তার এই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করবে যে ভবিষ্যতে কেউ যদি তার দাসে পরিণত হয় সেও সুরক্ষা পাবে, সেই জায়গা। তো আরেকটা হচ্ছে ভারতের নাগরিকদের মধ্যে জাহিদ ভাই এটাও বলছিলেন যে ফর্মার ডিপ্লোমেটসদের বিষয়ে উনি বলছিলেন। শুধু তা নয়, আপনি যদি অভ্যুত্থানের সময়ও দেখেন ভারতের নাগরিকরা কিন্তু আমাদের অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন, এবং ভারতের নাগরিকদের এখন বিভিন্ন ভারতের মিডিয়াতেই বিভিন্ন আমরা তাদের বাইটস দেখি, তারা বক্স পপে বলছেন যে আমরা একটা খুনিকে আমার রাষ্ট্রে রাখবো কেন, আইন স্বীকৃত খুনি। সো এমন একজন খুনি তো শুধুমাত্র যে আমার ভূখণ্ডের জন্য অনিরাপত্তা না, সেখানকার জন্য অনিরাপদ, সেইটা ভারতকে সেটার কিন্তু সেটব্যাকটা পেতে হচ্ছে তার নাগরিকদের কাছ থেকে। সো সেটা তাকে মোকাবেলা করতে হবে। আর দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গায় আপনি যেটা বলছেন, এখানে দেখুন দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সাম্যের ভিত্তিতে হবে। সে জায়গায় ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা কয়েকটি, আমাদের বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ইভেন এত ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে রাজনৈতিক সম্পর্ক আছে। রাজনৈতিক সম্পর্ক নিয়েই আমরা বেশি আলাপ করি, অনেক আলাপ আলোচনা হয়। ধরুন আমরা আজকে ভারত নিয়ে যত আলাপ করলাম এর সব কিছুই অলমোস্ট পলিটিক্যাল। বাণিজ্যিক সম্পর্কের জায়গায় আপনি দেখেন যে 5 আগস্টের পর থেকে ভারতের সঙ্গে আমাদের ট্রেড বেড়েছে, কমেনি। ভারত ইতিমধ্যে তার ভিসা সংক্রান্ত যে সমস্ত জটিলতাগুলি খুলতে শুরু করেছে। সুতরাং আপনি প্রফেসর ইউনুস একটা কথা বলেছেন যে ভারত যদি তাদের মানচিত্র আঁকতে যায়, বাংলাদেশের মানচিত্র আঁকা ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। সুতরাং আপনি তো প্রতিবেশী পাল্টাতে পারবেন না। সুতরাং আপনি ভারত বাংলাদেশকে উপেক্ষা করে বা বাংলাদেশ ভারতকে উপেক্ষা করে এই আঞ্চলিক সম্পর্কের জায়গা চিন্তা করতে পারবেন না। সেই জায়গাটা নিশ্চিত করবে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে। আর আপনি যেটা বলছেন যে আপনার প্রশ্নের জায়গায় যদি আসি, তাহলে এটা খুব পরিষ্কার যে আমরা এই আইনি যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে আছি, যে ফেরত আনা বা তাদেরকে কিভাবে আমরা সমন্বয় করতে পারবো এখানে আইনের মাধ্যমে, সেই জায়গাগুলিতে সুনির্দিষ্টভাবে সরকার কাজ করছে। সেই জায়গাগুলি ধীরে ধীরে আমরা দেখব। আর এই যে শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত, এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটা একদমই খুবই কিছু ক্লাসিক আইনের ব্যাপার আছে, মামলা হওয়া, চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করা, তারপরে কিন্তু বাজেয়াপ্তের বিষয় আছে। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে যাব, একবারে শেষ ছোট্ট করে একটা উত্তর নিব, যেটা হচ্ছে পাকাপোক্তভাবে শেখ হাসিনা একজন স্বৈরাচার আসলে কিভাবে হয়ে উঠলেন? একটা মানুষ যখন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চাইবেন, তারপর তাকে শেখ হাসিনা হওয়া ছাড়ার উপায় নেই। আমাদের এখানে বিএনপির রবি ভাই আছেন, আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই, ধারণা করা যাচ্ছে তারা আগামী নির্বাচনে আসবেন। এরপর যদি মনে করেন যে তারাও ক্ষমতায় থাকবেন নির্বাচন ছাড়া, তখন কি হবে? বিরোধীকে দমন করতে হবে, মত প্রকাশ বন্ধ করতে হবে, মানবাধিকার লঙ্ঘন করতে হবে, গুম খুন ক্রসফায়ার করতে হবে, পেটাতে হবে, ধরে জেলে নিতে হবে, গায়েবী মামলা দিতে হবে। সো যখনই কোনো সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার প্ল্যান করবে, তার শেখ হাসিনা হওয়া ছাড়া উপায় নাই। সে এবার কতটুকু শেখ হাসিনা হবে, 90% হবে না 80% হবে, হয়তো ভ্যারি করবে, নাকি আরও বেশি হবে, ক্যাপাসিটি আছে, কিন্তু তাকে শেখ হাসিনা হতেই হবে। সেই জন্য আমরা প্রায় একটা কথা বলি, সংস্কার নিয়ে যখন আমরা আলাপ করছি, এটুকু বলেই শেষ করি যে সবকিছুর পরও যদি আমরা একটা নির্বাচন রেগুলারলি 5 বছর পর পর করে যেতে পারি, আমাদের দেশ পাল্টে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য। দর্শক দেখছিলেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। এই ছিল আজকের মতো, ধন্যবাদ।